আপনারা এখনো সরকারে না, এটা আমি কেমনে বুঝবো? সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া। দেখুন ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া এরকম লন্ডনে গিয়া না সব এখন বাংলাদেশ উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল, রাইট? এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যেই দলটি চারবারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। আমরা তো ডিসেম্বরে সবসময় চেয়ে আসছি। আপনাদের চাওয়াই তো চাওয়া। না এখন আপনি বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল, তো এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে। আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম, আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে, আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, কারণ সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার, সেটা আপনাদের জন্য করতে পারতেছে না। আপনারা 6 মাস ধরে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না 5 বছর বিএনপি ধৈর্যের সাথে এই সংস্কারগুলা নিয়ে কাজ করতেছে। গত অগাস্ট মাসের শেষ দিকে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দল ব্যবস্থা নেয়, বিএনপি 4500-এর উপর গুরুত্বপূর্ণ দলীয় নেতাকর্মীর উপর ব্যবস্থা নিছে। এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন, এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল, দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে, পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে এনেছে। এখন এই হত্যা, সংঘর্ষ, চাঁদাবাজি, নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে 5-6 হাজার নেতাকর্মীরা যে বহিষ্কার করছে, তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন? মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি? ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা, আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো, সেই জন্য আপনাকে ফিরিয়ে আনা? নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ক্ষমতার পট পরিবর্তনের পরে যে বিষয়টি বা যে শব্দটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে দুর্নীতি। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে চাঁদা। এই চাঁদাবাজি এবং দুর্নীতি আগের চেয়ে কমেছে কি বেড়েছে, বা নাকি মাত্রা অন্যদিকে গিয়েছে, নাকি ক্ষমতার ভরকেন্দ্র বেশি বলে চাঁদার পরিমাণও বহুমাত্রিক হয়েছে, তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এইসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। শামা ওবায়দ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনাদের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম। অ্যাডভোকেট হাসনাত কায়ুম, গত কয়েক মাস ধরেই আপনার যুক্তিপূর্ণ আলোচনা আমরা প্রায় শুনছি, অনেক ক্ষেত্রেই আপনি বিভিন্ন বিষয়ে যুক্তি দিচ্ছেন। আপনার ক্ষুরধারা আলোচনা আমাদেরও অনেক ঋদ্ধ করবে, সেজন্য আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভেচ্ছা আপনারও সময়ের জন্য। তবে আপনার অনুমতি নিয়ে আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু শামা ওবায়দের কাছে যেতে চাই। শামাপা, এই আওয়ামী লীগ পতনের পর গত 1 বছরে আগের তুলনায় বিএনপির আয় বেড়েছে বেশ খানিকটা, মানে কোনো একটা হিসাবে সেটা দেখা যাচ্ছে 13%। আপনার নিজের এবং দলের আয়, সবারই আয় এই হারে বেড়েছে কিনা? এবং যে প্রশ্নটি ইদানিং আমি সবাইকে, বিশেষ করে বিএনপি সবাইকে করছি, যে দলের নিজস্ব আয় এবং ব্যক্তিগত আয়, সেটি আসলে আপনারা কীভাবে ব্যাখ্যা দিবেন? দলের প্রধান যারা আছেন তারা আয়টা কিভাবে করছেন? এই সময় আপনাদের ব্যয়, আয় কি অবস্থা, এটি বেড়েছে কিনা? আপনি ফুল টাইম রাজনীতিবিদ কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার ঠিকানার দর্শক এবং আমার সহ আলোচককেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, বিএনপি তো অনেক মানে যথেষ্ট পুরনো একটা দল। এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে যাদের ফুল টাইম অকুপেশন পলিটিক্স, মানে অকুপেশন না, ফুল টাইম তারা 24 ঘন্টা রাজনীতি করেন। আবার অনেকে আছেন যে তাদের একটা প্রফেশন আছে, তারা রাজনীতি ও বিএনপির সাথে জড়িত আছেন। আয় ব্যয়ের হিসাব, আমি ব্যক্তিগতভাবে আমার আয়ের কথা যদি বলেন, আমার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আমার বাবার যেরকম ছিল। হ্যাঁ, তো আমারও আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। রাজনীতি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনি যদি নির্বাচনী এলাকা বলেন বা অন্য সব জায়গায়, মানে ইন জেনারেল সবকিছুরই যেরকম দাম বেড়েছে, রাজনীতিরও দাম বেড়েছে। তো আপনার এক নেতাকর্মী আছে, আপনার যদি নির্বাচনী এলাকা থাকে, তাদের টেক কেয়ার
আছে, বিভিন্ন জনের পাশে যদি থাকতে হয়, আপনার অবশ্যই এটা ব্যয়বহুল একটা ব্যাপার। সেখানে তো এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি, কারণ একটা আয়ের উৎস তো দরকার। আমি ব্যক্তিগতভাবে আমার একটা আয়ের উৎস আছে, তো আমি হয়তো সেটা করতে পারি, বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম। দলে তো এটা আয় আছে, আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আয় ব্যয়ের হিসাবটা জমা হয়, রিসেন্টলি জমাও দিয়েছে। এখানে আমাদের সদস্য পদ নবায়ন হয়, আমাদের বিভিন্ন দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা, ইউনিয়ন, উপজেলা, জেলা, ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারাও এই ফান্ডে তাদের মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা দেওয়া হয় তারা কন্ট্রিবিউট করে, সেটা তো তারা করছে, যেই অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে। এবং ধরেন আমার এখানে দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি 1 কোটি থেকে 5 কোটি বা 6 কোটি, আমি যদি এরকমও ধরি, এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের একটা বড় সভা, মানে বিভাগীয় সভা হোক, কোনো একটা নগর কেন্দ্রিক একটা সভা হোক, সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এটা ঠিকই বলেছেন, রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড় লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন, আমরা রাজনীতিতে আসতে পারবো না? না না, অবশ্যই না, আমি নিজেকে বড় লোক বলছি না, আমার একটা আয়ের উৎস আছে। এখন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমি বলি, এখানে আপনার যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয়। সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায় থেকে কন্ট্রিবিউট করে, যারা অ্যাফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে, যারা দলের অ্যাক্টিভলি দল করে, তার নিজের থেকে করে। এটা যদি আপনি এটা দলকে ভালোবেসে করে, দলের নেতা হিসেবে করে, দলের কর্মী হিসেবে করে, অনেকেই করে। এখন আপনার কিন্তু আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপির প্রত্যেকটা সবাই কিন্তু আমি যত নলেজে আছে আমার, যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা অঙ্গসঙ্গ, তা কিন্তু নয়। অনেকে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করেও তখন এসেছে, আমি জানি সেটা ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে, কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে, একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে, এবং সেই স্পিরিট নিয়ে কিন্তু অনেকে এসছে। ওকে, এবং নিজের বাগাইটের পয়সা খরচ করেছে। সেটা ঠিক, কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি বা ক্ষমতা যাওয়ার দৌড়ে আছেন, তখন কিন্তু একটু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়। যারা নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়েই আসে। যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে, আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য, তার একটা স্বার্থ থাকবে। সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ, ওই রাজনীতি দেখেন, ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই। আমি মনে করি ওই ধরনের পলিটিক্স আসতে তো চান, মানে আমি মনে করি, দেখেন দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত 1 বছর ধরে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, যেমন ধরেন যেখানে যেটা র্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলে পুরনো আছে তাদেরকে দেশে বিদেশে যারাই অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না। যারা পুরনো এতদিন ধরে 17 বছর ধরে সংগ্রাম করছে তারাই আমি দেখছি। হ্যাঁ, নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন, সেটা সব বড় দলই দেখা যায়, তারা নমিনেশন চাইতে আসে। কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে। তো সেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দল এখন ইটস অ্যাবাউট টাইম যে এই শিফটটা হোক। শ্যামাপা, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন, মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে কি আমি টাকা পাবো? মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা বাংলাদেশে তো
বিএনপি বা আওয়ামী লীগ বা এই জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল কিন্তু কোন দল থেকে কোনো টাকা পয়সা আমরা দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার লাকি, তারা পায়। কিন্তু বিএনপির মতো এত বড় দলে একটা দল মেনটেন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা প্যাশন থেকে করি, আমরা দেশকে ভালোবাসি। এই লোকটা ঘরের মানে বউ বাচ্চারা খাওয়াবে কি করে? না না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, আমি সবাই তো এক ব্যবসায়ী রাজনীতি করছে। পেশা হিসেবে তো একটা কিছু থাকতে হবে, পেশা হিসেবে একটা কিছু থাকতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ রাজনীতি, যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্র দলের ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কি? ছাত্র দল, আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে আমি এই জায়গায় একটু আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে? আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা কেউ জানি না উনি কিভাবে ওনারা এখন এইটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জোবাইদা কর্মরত আছেন, তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে, আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎসটা সবার জানতে হবে, আমার কোনো কথা নেই। অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ক্লিয়ার আছে, দ্যাটস অল ইট ম্যাটার্স। শামাপা, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোকরে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? না না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো অবশ্যই। আরো ভয়ঙ্কর হলো, ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, আমার বাবা বেঁচে থাকলে বাবার কাছে টাকা চাইতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি বাবা মা তো ছেলে মেয়েদেরকে তৈরি করবেই। আমি একটু জনাব অ্যাডভোকেট হাসনাত কাইমের কাছে চাই। জনাব অ্যাডভোকেট হাসনাত কাইম, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল, কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে। আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনা পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন। কেন এই 4টা দল বাঁচলেন, কেন পরে আবার আরো 14টা দল, মানে কারা বড় দল কারা ছোট দল, কিভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই। এইটা একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে। আবার একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে, ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের নেতা বাইরে এসে বলল যে ইউনূস সাহেব 4-5 দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে। পরে আবার আমরা এটার কিছুই শুনলাম না। আমরা ইউনূস সাহেব সম্পর্কে এরকম কথা আরও শুনছিলাম, এনসিপি বলছিল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। তো আরও দুর্বল আমার কাছে মনে হইতেছে, আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম, তিনি মানে এই যে এনসিপির বা এনসিপি ঘনিষ্ঠ বা আগে এনসিপি ছিল, এখন বৈষম্য কি জানি আমি জানি না, এত কিছু ওরা এখন চাঁদার কথা বলা হওয়াতে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মধ্যরাতে। সেইখানে তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে নতুন একটি দলের মহারথীরা, এবং ইঙ্গিত করেছিলেন তিনি টাকা পয়সা সহ একটি সার্কেল মেনটেন করতেছেন, একটা দুর্নীতির একটা চক্র মেনটেন করতেছেন। পরে তিনি এটা আবার চেঞ্জ করছেন। এখন এরা আসলে কারা, মানে এই 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 জিনিসগুলি কোথা থেকে হইতেছে? মানে সরকারের কি আপনি মিনিমাম কোনো কন্ট্রোল দেখেন কিনা? আমি অন্য কোনো কিছুর দিকে যাইতে চাই না, আমি শুধু আমার টাকা পয়সার হিসাবটা চাই। এইখানে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বড় খবর বলা হইতেছে, সরকারের একজন উপদেষ্টা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই দেশে আসছেন, তিনি ওই যে টেরিফটা যাতে একটু কমান ট্রাম্প সাহেব দয়া করে, এই জন্য উনি বোয়িং কিনবেন, অন্য জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনবেন, এবং এর কোনো কিছু আমাদেরকে কিছু বলবেন না। হাসান কাইম ভাই, আপনার কিন্তু জুলাই আগস্ট এই 1 বছরের হিসাব না, আপনি গত 10 বছর ধরে লেখালেখি করতেছেন, বলতেছেন, এই জিনিসের জন্য কি আসলে আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে, এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জায় আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা, জনাব হাসনাত কাইম?
জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। জি প্রথমত দুর্বলতা তো হচ্ছে আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না, হইতে পারে যে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল, কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ। এই সরকার দুর্বল, দুর্বল সরকার তো আমরা চাই আসলে করতে। দুর্বল সরকার হইলে ধরেন জনগণের একটু সুবিধা হয়। সরকার খুব সবল তাইলে আসলে সে জনগণের উপর খুব চড়াও হয়, এইভাবেও দেখা যায়। মানে আমাদের তো কখনো দুর্বল সরকার দেখে অভ্যাস নেই। একবার এরশাদের সময় আপনার মনে থাকার কথা, এরশাদকে আমরা একটু দুর্বল সরকার পাইছিলাম, কারণ সবাই তার বিরুদ্ধে ছিল, আর তার একটা বড় পার্টি টার্টি ছিল না ওইরকম, তাকে দাঁড়াইতে হইতো পুলিশ টুলিশ নিয়ে। যতই হোক তাকে আমরা স্বৈরাচারী এরশাদ কিংবা সামরিক বাহিনীর এসব বলতাম টলতাম, কিন্তু তারপরেও তখনকার সময় মানুষ এক ধরনের একটা ডেমোক্রেটিক রাইট এনজয় করত। এইটা হইলে ধরেন একরকম, কিন্তু আমাদের এখনকার সরকারের যদি ধরেন এই যে উদাহরণগুলি আপনি দিলেন এগুলি কিংবা আরো অন্যান্য উদাহরণ মিলায় যদি আপনি দেখেন, তাইলে দেখবেন যে আসলে আমি যেটা অনেক সময় বলছি যে এই সরকার অদক্ষ এবং তার কোনো ভিশন নাই, কোনো হোমওয়ার্ক নাই, সে কোনো প্রায়োরিটি সেট করে না এখন পর্যন্ত। 1 বছর গেছে, আমি যতবার এই সরকারের সাথে দেখা করছি প্রথম থেকে তাকে আমরা শুধু বলার চেষ্টা করছি যে আপনি প্রায়োরিটিটা সেট করছেন কিনা, কি কি আপনি এই মুহূর্তে করতে পারেন এবং কি কি করতে চান সেটা আপনারা ঠিক করছেন কিনা, এবং সেইভাবে অ্যাক্ট করতে পারতেছেন কিনা। এরা সবসময় আমাদের আশ্বস্ত করছে যে ওদের প্রায়োরিটি সেট করা আছে, কিন্তু কার্যক্রম যখন পরিচালিত হয় তখন দেখা যায় যে আসলে কোনো প্রায়োরিটি নাই। প্রায়োরিটি যেটা আপনি বললেন যে এই যে এখন লোন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হইলো, সেটা কেন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই সরকার সে যে গেল, এটা ধরেন এর আগে 53 বছর ট্রাম্পের যে পলিটিক্স, সেই পলিটিক্সের মধ্যে আমরা তার পলিটিক্সের একটা শিকার হয়েছি, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় তো এটা হয়তো জানা, আমরা এখনই ধরেন এরকম বলতে পারবো না যে এই হইলে হইতে পারতো। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ক্যাটাগরিক্যালি অভিযোগ করছে যে তারা এই মানে এই অবস্থাটার মধ্যে আলোচনার মধ্যে যুক্ত হইতে চাইছে প্রতিনিধি হিসাবে, তারা লবিস্ট নিয়োগ করতে চাইছে, কিন্তু তাদেরকে আসলে এন্ট্রান্স দেওয়া হয়নি। তাদেরকে আসলে কোনোভাবেই এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার জায়গায় তাদের কোনো প্রতিনিধিত্ব তারা আসলে পায় নাই। তো সেইটা হচ্ছে ধরেন ভয়াবহ, যে এটা আপনি না দিয়ে পারেন। যদি আমি দেখি যে আপনি দেশের স্বার্থে একটা কাজ করে আসছেন, যেখানে আমি আপনাকে সহায়তা করতে চাইছিলাম, আপনার সহায়তার প্রয়োজন হয়নি, বরং আপনি ভালোভাবে শেষ করে আসছেন। কিন্তু আমি যদি দেখি যে আপনি আমাদের একমাত্র একটা ধরেন শিল্প সেক্টর, সেটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, যারা এটার আসলে স্টেক, যারা রিয়েলি এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তারা যখন এটার মধ্যে অংশ নিতে যাচ্ছে তখন আপনি তাদেরকে আসলে দিচ্ছেন না, কিন্তু পরে যে জিনিসগুলির মধ্যে আপনি তাদেরকে ঢুকাইতে চাইতেছেন এখন এটা হচ্ছে অনেক পেছন থেকে। এবং এইটাকে যদি কেউ পরবর্তীতে আপনি যেটাকে এটা একদিকে খুব পজিটিভলি বললে আপনি এটাকে দুর্বলতা বলতে পারেন, কিন্তু কেউ যদি খারাপ ভাবে এটাকে আসলে দেশের বিরুদ্ধে একটা অপকর্ম হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটার রিপ্লাই আসলে গভর্নমেন্ট কি দিবে? না, গভর্নমেন্ট হাসান কাবে এইটা খুব ইন্টারেস্টিং, গভর্নমেন্ট তো কোনো কিছু রিপ্লাই দেয় না। গভর্নমেন্ট তো অন্যের আমরা এটাই বলছিলাম, গভর্নমেন্ট হচ্ছে আপনার ঘরে দোষ চাপায়, বিএনপির ঘরে দোষ চাপায়, এবং গভর্নমেন্ট নিজেরে দেখায় যে তারা খুব সাধু সন্ত, অথচ সবগুলি কাজ করে যেগুলি আমরা হাসিনা করলে, বেগম জিয়া করলে আমরা খুবই এটা রিয়েক্ট করতাম। হ্যাঁ, ন্যাচারালি আমরা এটা বলছিলাম। আমরা ধরেন একদম 8 তারিখ ওনারা সরকার করলো, আমরা 11 তারিখে ওনাদের কাছে কতগুলো একটা আমাদের যে হোমওয়ার্কটা ছিল সংস্কারের ব্যাপারে কিংবা এরকম একটা সিচুয়েশন হলে কি হইতে পারে, সেইটা নিয়ে আমরা তাদেরকে আমাদের একটা লিখিত প্রস্তাব দিয়েছি। সেইখানে আমরা তাদের কাছে একটা জিনিস চাইছিলাম যে আপনারা একটা গভর্নমেন্ট যারা বাংলাদেশে আসছেন আমাদের সৌভাগ্যক্রমে, আপনারা যদি এখানে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের এক্সাম্পলটা সেট করেন, থাকে না কতগুলো জিনিস আপনি সেট করে গেলেন, পরের জন্য আসলে এটা একটা
মানে এটাকে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। তা আমরা বলছিলাম যে আপনাদের পক্ষে এটা সম্ভব যে আপনারা একটা ট্রান্সপারেন্সির নমুনা বা একটা প্র্যাকটিস এখানে আসলে আমরা কোনো গভর্নমেন্টের বেলায় দেখি নাই, আপনাদের কাছ থেকে এটা আমরা চাই, এটা আপনারা করতে পারেন। ওনারা বললেন, কিন্তু যেটা আপনি বললেন, আপনি যে উত্তরটা দিলেন সেটাই, যে ট্রান্সপারেন্সি তো পরের কথা, ওনারা তো কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথাই বলে না। এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলির সাথে যখন কথা হয়, সে কথাগুলি হচ্ছে তখন হয় যখন কোনো না কোনোভাবে পরিস্থিতিটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে মনে হয়। মানে আবার দোষের কথা যেটা বললেন, সেই দোষের জিনিসগুলি কোনো না কোনোভাবে হয় আগের সরকারের ধরেন দোসরদের উপরে, তারা তো নিশ্চয়ই দায়ী, কিন্তু তাদেরকে কন্ট্রোলে করে আপনি দেশের সার্ভিস দেবেন, আপনি মানুষকে এর চাইতে বেটার সার্ভিস দেবেন, এর জন্যই তো আপনাকে আসলে সবাই মিলে সমর্থন করে সরকার বানিয়েছে। তারপরে দেখেন অ্যাডভোকেট হাসান কায়েম, আগের সরকারে তো অবশ্যই দোষ আছে, আগের সরকারে পুলিশ বাহিনী বলে একটা ব্যাপার আছে, কিন্তু তাই বলে আপনি আমার একটা অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রাখবেন যে মানুষের গিয়া কয় ডাল দিয়ে ভাত খাইছো না ভাত দিয়ে ভাত খাইছো, কি এইটা? মানে আগের সরকারের পুলিশ খারাপ, সেই জন্য আপনি একটা খারাপ স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, এটা কোন হিসাব? মানে আপনি যদি ওনাদের যদি কোনো মূল্যায়ন করার থাকতো, তাহলে তো আমি জানি না, ওনারা তো এনজিও হইলেও চালাইছে, ওনাদের অনেকেই এনজিও চালাইছে, তো এনজিওরও তো ধরেন একটা অডিট রিপোর্ট হইলেও জমা দিতে হয়, তাদের একটা রিভিউ করতে হয়। এরা 1 বছরের রিভিউ করলে এদের কারো কোনো পদে থাকার নিজেদের কোনো নৈতিক ভিত্তি তারা নিজেরা খুঁজে পায় কিনা আমি তো জানি না। কিন্তু আমি যতদূর এনজিও কে জানি, এনজিও তো হচ্ছে প্রজেক্টটাকে যদি যত লম্বা করতে পারে তত তো তাদের ভালো, মানে ফেইলিওর তো এখানে এক ধরনের সাকসেস। উনারা তো না, সেটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচির মতো, উনারা তো ঘাটা বাঁচায় রাখতে চান, কারণ ঘাট সেটা ঠিক আছে, কিন্তু সেটা আমি আপনার ওই জায়গাটায় যাচ্ছি না, ওইটা আরেকটা ফিলোসফিক্যাল ডিবেট। আমি বলছি যদি এটাও করতে হয়, আপনার যদি পাঁচির মতো ঘাটাকে আপনি লম্বা করতেও চান, তাইলেও তো আপনাকে ডোনারদেরকে স্যাটিসফাই করতে হয় যে বাইরে এই টাকাটা এইভাবে আনছিলাম, এইভাবে খরচ করছি, এই কারণে আরো লাগবে। অ্যাডভোকেট হাসান কায়েম, সেইটুকু দক্ষতা কি সরকার দেখাইতে পারছে না? সেইটুকু দক্ষতা মানুষকে যে বলবে যে আমি 12 মাস আছি, আমাকে এই কাজগুলি আমি 12 মাসে করছি, এই কাজগুলি আমার আসলে চলতেছে, এইটা শেষ হওয়ার জন্য আমার এতদিন সময় লাগতে পারে, আমাকে এই সময়টুকু আসলে অ্যালাউ করো এবং সবাই মিলে আমাকে আসলে এই কাজটা করতে সহায়তা করো, এইটা বলার তো কোনো, ওনারা তো এটা বলছেন না। এবং ওনাদেরকে 18 মাসের একটা প্রজেক্ট দিছিলাম, মানে আমরা এরকম একটা ধরেন, মানে আমি বললাম না যে 11 তারিখে আমরা ওনাদেরকে 18 মাসের মধ্যে এই সংস্কার, নির্বাচন, সমস্ত কাজটা সম্পন্ন করা যায়, এবং এই লেভেলে না, আমরা বলছিলাম যে এটা ব্যাপক অর্থেই করা যায়। মানে ওনারা তো এখন কেবলমাত্র পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলতেছে, আমরা তো চাইছিলাম যে এটা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, নন পার্টি পিপলদের সাথে কথা বলবে, নন পার্টি অর্গানাইজেশনগুলির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে কথা বলবে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কথা বলবে, ঢাকার বাইরে কথা বলবে, ঢাকার বাইরের মানুষের সাথে বলবে, এবং এটা পুরোটা সম্ভব। এটার জন্য তো আসলে এটা কেন হইলো না, এটা তো কোনো ব্যাখ্যা তারা আমাদের দেয় না, এবং আমরা তো এই 11 তারিখে আমরা আবার এটাকে ডিসক্লোজ করব যে গত বছরের 11 তারিখে আমরা কি দিছিলাম। ওকে হাসান কায়েম ভাই, আমরা যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে, আপনি চট করে এই প্রসঙ্গে একটু কথা বলবেন কিনা? আমাদের একজন দর্শক অনিক ঘোষ, উনি বলছেন যে ভাই আপনারা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেন, প্রতিবাদ করেন, কিন্তু রংপুরের হিন্দু পরিবার, আমাকে বলছেন যে রংপুরের হিন্দু পরিবারগুলির উপরে হামলার বিষয়ে আপনি কিছু বললেন না। অ্যাডভোকেট হাসান কায়েম, আপনার কাছে এই বিষয়ে একটু শুনতে চাই, আপনার কাছে একটু জোড়া লাগাই দিতে চাই যে আপনি যদি একটু 2 মিনিটে এইটাও একটু বলেন যে আপনি বিশেষ করে, আমি আপনাকেই বলতেছি, মানে আমি এটা প্লুরালও বলতেছি না, যে দীর্ঘদিন রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক সংস্কার, দলে গণতন্ত্র চর্চার দাবিতে যিনি অনেকদিন ধরে সোচ্চার ছিলেন, বিশেষ করে বড় দলগুলোর পরিবারতন্ত্র, দীর্ঘ সময় ধরে আজীবন একজন দুজনের মধ্যে নেতৃত্ব থাকা, নেতৃত্ব সীমাবদ্ধ থাকা, এগুলি নিয়ে আপনারা যখন কথা বলছেন, তখন ধর্মভিত্তিক দলগুলোর ক্ষেত্রে আপনারা সেভাবে তাকান না, এইটা কি আপনাদের একটা, বা সেভাবে সমালোচনা করেন না, এইটা কি আপনাদের একটা পপুলিস্ট মুভ কিনা? হাসান কায়েম ভাই, এটা যদি একটু বলেন, রংপুরের ব্যাপারটাও যদি একটু বলেন, আপনি এটা পরেও আবার বলতে পারেন, আমরা সামাপাত থেকেও একটু কথা শুনে আসতে পারি, বা আপনি আমি তাহলে ধরেন আমি ওই যে প্রথমত হিন্দু, এইটা একটু বলে দেন। জি, রংপুরের হিন্দুদের ব্যাপারে আমরা একেবারেই ধরেন আমাদের বিবৃতিটা একটু দেরিতে গেছে, মানে আমি আপনাকে বলি যে আমি আপনার এখানেও আজকেও অ্যাটেন্ড করতে চাই নাই,
আমার হচ্ছে জ্বর, এখন এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলতেছেন তো এই জন্য বলতেছি, দলের জায়গাটা এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো আমার নিজের অসুস্থতা এবং ইয়ের কারণে কিছু পরিমাণে আমাদের দলীয় কার্যক্রমেও ধরেন একরকমের সংকট হয়, মানে আমাদের দুইজনকে একদম ধরেন কমিশনে বসে থাকতে হয় সারাদিন। আমি মোটামুটি মাঠের কাজ এবং এগুলি দেখতাম, সেই জায়গাটার মধ্যে আমি গত 3-4 দিন একদম, আজকেই প্রথম আমি আপনার সাথে কথা বলতেছি এবং বের হয়েছি। ওকে, তার মানে আমার জ্বর কাশি এরকম জায়গাটা ছিল। কিন্তু আমরা আজকে আপনি দেখবেন যে আমি নিজে এটার ব্যাপারে বলছি, আমাদের দল থেকে বিবৃতি গেছে এবং এইসব ব্যাপারে আমাদের কোনো ধরনের হেজিটেশনের কোনো জায়গা নাই। বাংলাদেশে ধরেন আমরা এই হিন্দু কিংবা আসলে দলিত। জনাব শামা ওবায়েদ, আপনাদের মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, কিন্তু দেশ জুড়ে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা। কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি, কিছু করছে এনসিপি, অল্প কিছু করছে জামাত, আমাদের কাছে মানুষজন এরকম বলে। তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তীকালের সমালোচনা বিএনপির দিক থেকে, আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই। আরও একটা জিনিস আমি এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি, প্রশাসনে যারা আছেন, পুলিশের প্রশাসকদের মানে অ্যাডমিন ক্যাডারের, তাদের অনেকেই এই একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন, যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি, সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখবেন? মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না, কারণ বিএনপি অলমোস্ট সব কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে। শামাপা, আপনি যদি একটু বলতেন। এই কথার কোনোই বেসিস নাই একেবারেই। মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্বে সরকারে নাই। বিএনপি চাঁদাবাদ, বিএনপি বড় দল, বিএনপির নাম ভাঙানো সহজ। বিএনপি যদি 2-4 জন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটার ব্যবস্থা বিএনপি নিচ্ছে। এবং আপনার যেভাবে আপনার এই সরকার, যেই আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল, এই সরকার সবল, তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউনূস এসেছেন ক্ষমতায়, উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এসছেন বা ছাত্ররা ওনাকে বসিয়েছে। তো এনসিপি যদি আমরা ধরেই নিই, একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন, আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না কোন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে, বাংলা শব্দটা। কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার শোতে, যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, যারা সবাই তো পালায় নাই, অনেকে তো এখন আছে দেশে, নেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপির নামটা ব্যবহার করা সহজ, এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে। এবং জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক অ্যাডমিন ক্যাডারে এখন আছে। আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয়ে ঘোরাফেরা করে, তার 0.5% বিএনপি লোকজন যায় না। এখন এটা কারণ হচ্ছে যে সমন্বয়কদের তো ঘোরাফেরা করতে হয়, বিএনপি লোকেরা তো টেলিফোন উঠায় কইলি সমস্যার সমাধান। না, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। তারা ইটস ইজি ফর দেম, তাদের অ্যাক্সেসটা অনেক বেশি। তারা মনে করে, বরঞ্চ এনসিপি আলারা মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে, আমি দেখলাম টাঙ্গাইলে না কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না 1000-এর বেশি পুলিশ ওখানে দিছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তো প্রোটোকল পাচ্ছে, তারা আর্মি প্রোটোকল পাচ্ছে, তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে, তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে, তাদের প্রশাসনের প্রোটোকল পাচ্ছে। তারা সরকার তো তাদের সাথে তাদেরকে সব রকম সহযোগিতা করছে। তো আপনারা কিভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে? বিএনপি যে চাঁদাবাজি করেও থাকে তাহলে তো সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি দুইটা জায়গায় বলি। প্রথম কথা হচ্ছে এনসিপি বিএনপি আর্মির প্রোটোকল পাচ্ছে কিনা এটা আমি জানি না। এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি প্রোটোকল পাচ্ছে, মানে তাকে আর্মি সহযোগিতা করতে এসছে। আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি, আমি আসলে
প্রায়ই আমি শুনি, কিন্তু ভিডিওতে দেখি, অডিওতে শুনি, যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদবির টেন্ডারবাজি করছে, 17 বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে। আপনিও যদি আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান, আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন, আমাকে বললেন না, কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন, মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে? আমি 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 না আমি বলি আপনাকে, যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি, এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে, যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয়, তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা নেয়, এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না, বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ ছিল না, বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে, যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে, এই ইসলামিক দল, জামাত, এনসিপি, এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না, আওয়ামী লীগ তলে তলে আছে, কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে, সবাই এখন বিএনপি কে দোষারোপ করে, বিএনপি কে চাঁদাবাজ বানানো, বিএনপি কে চোর বানানো, বিএনপি কে ডাকাত বানানো সহজ তাদের জন্য। এটা তাদের পলিটিক্সে যায়, তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে, এটা যায়, এটাও তারা করছে না। কিন্তু শামাপা, মানে আপনার কথার সাথে আমি মিল পাইতেছি গত সরকারের লোকজনের কথাবার্তায়, কারণ গত সরকারের লোকজনের কইতো যে তোরা যে যাই করো, সবাই খালি আওয়ামী লীগের খারাপ বলে। ব্যাপারটা কি আসলে তাই কিনা? সরকারে আছি না, আমরা কি সরকারে আছি? বিএনপি এখন ডিফেক্টো গভর্নমেন্ট। আমি তো এই টেলিভিশনের শো শেষ করে আপনার কাছে তদবির করব, 3টা তদবির আমার কাছে যে এখন আসতেছে। না, প্রথম কথা হচ্ছে, দেখেন, আমাদের প্রশাসন আমাদের না, সরকারও আমাদের না। সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব, হ্যাঁ, এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেংথ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত, সেই পুলিশ একেবারেই মাঠে থাকছে না বা থাকতে পারছে না। আমি আপনাকে একটু বলি, আপনাদের সরকার মানে বিএনপি তো হাসিনার আমল, যখন আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না, পালায় বেড়াতেছি, তখন থেকে আমরা সংস্কার নিয়ে কথা বলতেছি। এখন হাসিনা যাওয়ার পরে সবাই পাওয়ারের কাছাকাছি আসছেন, তখন সংস্কার থেকে একটু দূরে চলে যাচ্ছেন। এখন সবাই সংস্কার, না, not at all, we are the one who wants this reform। আচ্ছা ঠিক আছে, আমরা তো দিনের পর দিন কাজ করে যাচ্ছি রিফর্ম নিয়ে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, আমাদের সবার একটা জায়গায় আসতে হবে, রাইট। আমি আবার আপনার কাছে আসবো, তার আমি একটু জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। তবে দর্শকদের কাছে, আপনারা কিন্তু আসলে একটা পপুলিস্ট জায়গা থেকে এইটা করেন কি না যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না। অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন। আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি। কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন। আপনি চাইলে দুই একটা আমি আপনাকে পড়েও শোনাইতে পারি, আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম, আপনি যদি একটু বলতেন। না, এটা ঠিক আছে আপনার আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন, প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক। আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম। ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে, তাদের মধ্যে 2টা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি, এটা আমরা মনে করি না। একটা হচ্ছে জামাতে ইসলামী, তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি, বিষয়টা এরকম। জামাত ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে, তার আসলে সবসময় প্রো এস্টাবলিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে, এবং ক্ষেত্র বিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা 71-এর গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে। সেই কারণ, আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে। সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা
বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না, আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে, আমাদের এইটা চাই, আমরা এই জিনিসগুলিকে বদলায় এরকম করতে চাই, এবং এটার জন্য কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা পারতপক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না। বিএনপির পক্ষে, বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য, সেটা হচ্ছে শামা যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন, যেন বিএনপির সাথে আমরা 31 দফার একটা ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তো যুগপৎ আন্দোলনে যখন আমরা গেছিলাম, সেটার একটা এই 31 দফা যখন আসলে আমরা ড্রাফট করি, ওই ড্রাফট কমিটিতেও আমি একজন ছোট সদস্য হিসেবে ছিলাম। তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে, সেটা নিয়েও তখনও আমার সমালোচনা আছে। আমরা সমালোচনার সমেতই কিংবা তাদের সাথে পার্থক্য সমেতই যুগপৎ আন্দোলনটা করছিলাম, কারণ তখন আমরা আসলে অনেকের ভাষায় ফেসিজম, আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য নিজেদের সমালোচনাটা, রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়া তন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমন ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা অনেক আমি একটু স্পেসিফিক করতে চাই যে আপনি আসলে বিএনপির যে সমালোচনা করতেছেন যে জায়গাটা থেকে, যে সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কথা কি আসলে ঠিক? আমি তো সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান বড় কোনো চেঞ্জ দেখি না আসলে। বিএনপি 31 দফার মধ্যে, হ্যাঁ আপনি তার অন্যতম কারিগর ছিলেন, জি আপনি তার অন্যতম, আপনি যেখানে থামাইছেন কতখানি, জি 30 দফা নিয়ে 5 তারিখের পরে আমরা বিএনপিকে রিভিউ করতে বলছি। আমরা বলছি 5 তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে, এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাইলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থান নেব, এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না। আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা, এবং সেই জায়গা থেকে আমরা 31 দফার রিভিউ চাচ্ছি। কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিংয়ে, মানে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয়, তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন, পরে মুলতবি মিটিংটা আর কোনোদিন হয় নাই, এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি। হাসান কাইয়ুম ভাই, তাতে যেটা হয়েছে যে আমি শেষ করে ফেলি কথাটা, তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে, আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে, ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে। না হাসান কাইয়ুম ভাই, আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা, জি বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক, কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত, দর্শকরা হয়তো, কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন, বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল? কিছু কিছু লোকের কথা শুনলে, এনসিপির, কোনো সময় জামায়াতে ইসলামীর, কোনো সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই, সেইটা হইলো ইলেকশনে হাইরা গিয়া। এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষাটা কেমনে পূরণ করবে বিএনপি? না, আপনার একটা কি হয়, মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম, তাই না? আমরা 64টা দল ধরেন একটা সময় গিয়ে যুগপৎ করছি। সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি অ্যাকসেপ্ট করছি। সেই কমন অ্যাকসেপ্টেন্সের জায়গাটার মধ্যে আসলে সুরটা কি? সুরটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই, আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই, আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই। এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা। যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা, আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা। এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি। কিন্তু বিএনপি কি একবারও, আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা, এইটার থেকে বাইরে কখনো কথা বলছে? ও তো একটা ব্যালেন্স চায়, ও তো একটা জবাবদিহি চায়, ও তো একটা স্বচ্ছতা চায়। না সেটাই তো মানে বিএনপি কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে, যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল,
স্বৈরাচার কেন? কারণ সে এমনি স্বৈরাচার ছিল। সরকার স্বৈরাচার তো এই জন্য না যে তারেক জিয়া স্বৈরাচার হয়ে যায় কিংবা শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যায়, এটা তো না। রাইট। সরকারের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে যদি খালেদ মহিউদ্দিনকেও চালাইতে দেওয়া হয়, তাইলে এটা চালাইতে গেলে খালেদ মহিউদ্দিন আর অন্য কাউকে আসলে আর শুনতে পারবেন না। কিন্তু হাসান কায়েম ভাই, আমি এটা নিয়ে আমি বিস্তারিত আমি কথা কইতে রাজি আছি। কারণ হচ্ছে যে আমি গত 8 বছরে আমি দেখছি শেখ হাসিনা যেমনি দেশ চালাইছে, প্রতিটা কাজ সে সংবিধান ভায়োলেট করছে। যেমন আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনের ওই ক্ষমতা দেয়া আছে, প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনে কিছু কইতেই পারবে না, ওর কথা ওর শুনতে হইব। ও করছে উল্টাটা। এখন এইটা আমি সংবিধান মাইনা করতে, ওইটা যদি হাসিনার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, তাহলে তো এটা হাসিনা তো ভাঙে নাই, বাংলো তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন ভাঙছে, কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে। আমি সংবিধানের দোষটা ওইখানে, আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি, কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন। এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে, কারণ এই সংবিধানটার আর্কিটেকচারটা কিংবা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এরকম যে এটা সাপলুডুর চাইতে জটিল। কিন্তু হাসান কায়েম ভাই, আমি আপনার একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান আমি আপনার এটা নিয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান ধরা যাক সুইডেনের সংবিধান সবচেয়ে ভালো। আপনি সুইডেনের সংবিধান আইনা দেন, শেখ হাসিনা আবার স্বৈরাচারীই হইব। ওর সংবিধান লাগে না ও স্বৈরাচারী হইতে, সংবিধানে তো নাই। আমি আপনারে বলি যে জেসিন্দ্রার গল্পটা মনে আছে না? হ্যাঁ, জেসিন্দ্রা আসলে করোনার সময় যে খাইতে গেল, তারপরে হোটেল বয় যে তারে বললো যে সিট নাই, চলে যাও। আমি এই গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয়, শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো, তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো? আসলে কিছুই করতে পারতো। আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো। আমার কাছে মনে হয়, এবং জেসিন্দ্রা এখানে জন্মাইলে, এখানে রোল করলে সে শেখ হাসিনার রোলটাই করবে। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশটা চালাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সংবিধানটা জিগাইতেছে? উনি তো দুই পকেটের দুইটা। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পকেটের দুইটা, যখন দরকার হইতেছে তখন বিপ্লবী সরকার, যখন দরকার হইতেছে তখন হচ্ছে সাংবিধানিক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আসলে আপনি নরমাল গভর্নমেন্ট ধরবেন কিভাবে? এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সে একটা কনস্টিটিউশন কোনোটা মাইনে কোনোটা না মাইনে একটা সাংবিধানিক আবহের মধ্যে থাকার চেষ্টা করে একটা নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী ধরুন কাজ করতেছে। এটা তো সাংবিধানিক সরকার। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শামা ওবায়দ আপনার কাছে যাই। শামাপা, মানে আমরা 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 যা দেখতে পাচ্ছি যে নাকি আপনি সত্যিই নির্দোষ, এটা মানে আমরা কেমনে বুঝবো, কেমনে মানে প্রক্রিয়াটা কি? যেহেতু আপনি অনেক বড়, আপনি এখন হাসনাত আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করেন হচ্ছে জাতীয়, আর আমাকে প্রশ্ন করেন হাসান কায়েম ভাইকে। আচ্ছা ঠিক আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন, কারণ আপনি নিজেই তো জাতীয়। শামাপা, আপনি নিজেই তো জাতীয়। জি, না উনিও সেজন্য উনিও এক সংসদ কমিশনে আছে, সেটা ঠিক আছে। জি, তা এখন আমি বলি যে আমার ব্যক্তিগতটা আমি এক লাইনে আমি শেষ করে এটা উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক। ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল, ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস। তো এখানে যে কারণে, এবং এটা একজন মানুষ খুন হয়েছিল, এটাও অনেক দুঃখজনক। মামলা হয়েছে, দেখেন মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয়, তখন কিন্তু হাসিনা চলে গেছিল, ইউনূস সরকার অলরেডি তখন ওখানে আছে। এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং ওই থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে। কিন্তু যখন দল এটা ইন্টারনালি করেছে, ইনভেস্টিগেট করেছে, তখন দেখেছে যে এখানে বহিষ্কারাদেশ, যেসব বহিষ্কারাদেশ যাচাই বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্রয় নাই, সেগুলো অবশ্যই দল কনসিডার করবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার। সেটা তো বলাই বাহুল্য। এটা তো যাচাই বাছাই করার একটা কম্পিটেন্ট অথরিটি বিএনপির আছে, মানে ইন্টারনালি এটা দেখার।
যারা এরকম করে Of course, দেখতেছে? of course, of আচ্ছা course. তাহলে আমি একটু জাতীয় হ্যাঁ, of course আছে। আচ্ছা তাহলে আমি একটু জাতীয় প্রশ্নে আসি। আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্যে বলেছেন যে বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে, পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে, কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট, আপনারা একজনকেই প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ প্রধান রাখতে চান, প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না, আগের মূল বিষয়গুলি বহাল রেখেই খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন। আপনারা বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, কিন্তু আমি এটাকে কিন্তু এভাবেও প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি, আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়াকশন আপনারা দেখালেন, এই কারণেই কিন্তু এত দেরি হলো। মানে আমি এই যে হাসান কায়ুম ভাই ওই রাষ্ট্রীয় ঐকমত্য কমিশনে যান, আমি এটা প্রতিদিন দেখি, সরাসরি দেখি, পরে আবার রেকর্ডিংও দেখি। আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আইসে এটা হয় ঠেকা যায়, নাইলে এইটার 3টা শিং বাইরে হয়, নাইলে ওইটার একটা কিছু একটা হয়। এবং তারপরে শুনেন ওখানে যারা বসে আছে সংস্কার কমিশনে, যারা প্রত্যেকদিন গিয়ে বসে, তাদের মধ্যে বিএনপি ওয়ান অফ দ্য বিগ পার্টি, যার তৃণমূল পর্যন্ত আমরা বাস্তবতা জানি। আমরা বাস্তবতা জানি ভাই। আপনি বিনয় করতেছেন কেন? আপনি বলেন বিগেস্ট পার্টি, বাস্তবতা জানি। আপনি বলেন বিগেস্ট পার্টি, তারপরে আলোচনা আসে বিগেস্ট। না বাস্তবতা তো আমরা জানি। ওই কাগজে কলমে এক কথা, আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা। তো ওখানে আমরা যখন 31 দফায় যখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে যে আমরা 31 দফা যখন হাসনাত কায়ুম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন, 31 দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন, এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সেই সাজেশন গুলো আমরা নিব। তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কিছু দেয় নাই। 31 দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি। এই 31 দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই। আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হাসনাত কায়ুম ভাইয়ের দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে, সেই বাস্তবায়নটা কিভাবে হয়, এটার পার্থক্য থাকতেই পারে। আমাদের 31 দফায় শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়ে আমাদের দেওয়া আছে। এখন আমি বাস্তবায়ন কিভাবে করব, এটার ইট ডাজন্ট মিন যে আমার সবার সাথে একমত হতে হবে না। আপনি একমত হয়ে না পা, কিন্তু আপনি ফিলোসফিতে আসেন। প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের, যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে, কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানী থাকে। যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন, মাঠের আলোচনায় এটা আপনি কোথা থেকে, আপনি 31 দফা পড়ছেন? আমাদের তো প্রথম 4টা দফার মধ্যেই একটা দফা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা কোথায় আমরা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী যে আপনারা 31 দফা যা কিছু বলছেন, 31 দফা যা কিছু বলছেন তা কিছু যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারে না, 31 দফাই বলছে। কিন্তু আমি ভাঙ্গা বলি 31 দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো ভালো জিনিস আনছেন, কিন্তু আমি ভাঙা ভাঙা। আচ্ছা, তারপরে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাইছি, বিচার বিভাগকে স্ট্রেনথেন করতে হবে। হ্যাঁ, এটা আমরা রাজি, এবং সেটার জন্য যা যা করার দরকার সেটা আমরা রাজি। কিন্তু যখন এখন আপনি বিচার বিভাগের স্বাধীনতার জায়গায় আসেন, কিন্তু যখন এটা ফাংশনাল জায়গায় আসছে, যখন বলা হয়েছে যে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে, সেটা নিয়ে আপনারা কথা কইছেন 4 দিন, কথা কইতে চান নাই 50 দিন। মানে এইটা কেন ভাই? শুনেন, এই যে হাসান ভাই এনে সাক্ষী, সালাউদ্দিন ভাই, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই ওয়াকআউট করছে 1 দিন, আর বামপন্থীরা ওয়াকআউট করছে 5 দিন। তো এখন ওনারাই তো একমত হয় না, ওনারা তো প্রত্যেক লাইনে যদি ওনারাই বাধা দেয় তাহলে কেমনে মিল হবে? বিএনপি তো অনেক ছাড় দিতেছে, বিএনপি অনেক ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে ভাই। আর বাকিটা আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আপনি ইলেকশনে যান, ইলেকশনে আপনার ম্যানিফেস্টো নিয়ে, হাসনাত কায়ুম ভাই ওনার ম্যানিফেস্টো নিয়ে যাক, জামাত ওনার ম্যানিফেস্টো নিয়ে, এনসিপি ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাক, পার্লামেন্টে আসুক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি শুনেন নাই? উনি বলছেন বাংলাদেশের মানুষ ম্যানিফেস্টো দিয়ে ভোট দেয় না। বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট 1000 টাকা করে দিব, ধানের শীষে ভোট দিয়ে দিবে, যারা দিবে না তারাও দিয়ে দিবে। মানুষের মন সামাপা কি আটকে, সামাপার কথা কি আটকে গেল না এখন আবার ফিরে আসছে? আমাদের
আমাদের কানেকশনটাকে শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে আপা, এখন শোনা যাচ্ছে। জি বলেন বলেন। না, আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025-এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গেলাম আর আর টাকা দিয়ে ভোট কিনে আনলাম। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি এনিমোর। মানুষকে আপনার ডেলিভার করতে হবে, মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে। আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধানের শীষ বা নৌকা বা দাড়িপাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে, ওই সিনারিও আমি মনে করি বর্তমান ডেমোগ্রাফিক যা বাংলাদেশের সেই ভোটারদের সেই সিনারিও এখন নাই। তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে এবং বিএনপি মিনস ইট। বিএনপি এই জন্যই জানে যে প্রতিবারই কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলে আসছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং সেই বাস্তবতায় কিন্তু উনি বলছেন সবাইকে যে এই 31 দফাটা উই মিন ইট, আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা চাই না যে ফ্যাসিবাদের মতো। আমি আপনার সকল কথার সাথেও একমত। 31 দফাতে আপনারা এটা সংস্কারটা করতে চান, সেটা তো একমত, কিন্তু বাস্তবে আমি যখন টেবিলে আপনাদের বসতে দেখতেছি, আমি যখন দেখতেছি প্রধান বিচারপতির আপনি কিভাবে নিয়োগ দিবেন, বিচারকদের আপনি কিভাবে নিয়োগ দিবেন, আপনি আসলে নির্বাচন কমিশনকে কিভাবে নিয়োগ দিবেন, আপনি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, ক্ষমতা সরকার প্রধান থাকবেন, এগুলি ফান্ডামেন্টাল জিনিস। এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা কিন্তু বারবারই, যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল, আমি এর প্রত্যেকটাতে উনাদের সাথে একমত হইতে পারি, আপনার সাথে একমত হতে পারি, কিন্তু দ্য ওয়ে সালাউদ্দিন ভাই হোক, আপনি হোক, যেভাবে আপনি প্রোটেক্ট করেন, একটা লোককে প্রোটেক্ট করেন আপা, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, খালি দলীয় প্রধানকে প্রোটেক্ট করেন, যেইটা 31 দফার মূল সুরের বিপক্ষে, এবং একটা লোককে প্রধান করতে চান। মানে একটা কাস্টমাইজড শেখ হাসিনাই আপনারা আবার বানাতে চান কিনা, এটা হচ্ছে অভিযোগ আর কি। না, অবশ্যই না। এটা শুনেন, এটা আবারও বলতেছে, এটা আপনাদের মতো আপনারা এবং ওই যে অন্যান্য দলগুলো সুবিধা হয় বিএনপি কে গালি দিলে, বাট মোটেও না। আমাদের দলীয় প্রধান যদি চাইতো, আমাদের দলীয় প্রধান হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান। ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মতো সারা জীবন ক্ষমতায় থাকতে, তাহলে 31 দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যে কনসিকিউটিভলি থাকতে পারবে না এই টার্ম, এইটা উনি আনতেন না, ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না। তো ওনারা তো চাচ্ছেন না যে ওনারা বলছে কিনা। যাই হোক, আমি হাসান কাইয়ুম ভাই আপনাকে জানতে চাই যে এই এক বছরে জুলাই মিত্র প্রধান দলগুলি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নানা ঘটনার খবর আমরা দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এই শব্দগুলির মর্যাদা শামাপা যেটাতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই যে গত বছরে জুলাইয়ের মতো আর নাই। আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি, এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি, বেসামাল স্বেচ্ছাচারিতা। এই জিনিসগুলি আবার আমরা কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ পথে ছিলেন সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে? হাসান কাইয়ুম ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার এটা কি মানে আমরা কেন এটা দেখবো? এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে, কি বলছিলাম না, কেমন দেখলা, এবং সেটা একটা আবার খুবই, যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না, তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা, কারা এরা। আপনি এটাকে কিভাবে দেখেন হাসান কাইয়ুম ভাই? আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি। আমি বলি যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের অনেক বিজয়ের অভিজ্ঞতা আছে, আমরা অনেকবার জিতছি, অনেক লড়াইয়ে জিতছি, এগুলি অনেক মূল্য দিয়ে জিতছি হয়তো, কিন্তু আমরা জিতছি। কিন্তু আমাদের কোনো বিজয়কে আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই। এবং আমি জানি না, আপনার তো ওই সময় বয়স হয় না, আমরা যারা ধরেন 71-এর পরের 72-এর পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম, 71-এর পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারের 24-এরটা, 90-এরটা এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না। তো 72-এর বিজয় যেইভাবে আসলে ব্যাহত হয়েছে, তার সবগুলি লক্ষণ একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল। আমি বলি যে এটা বিজয় ব্যাহত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে।
আপনার ধরেন এই লড়াইটার মালিকানা, আমি যেটা বলি শহীদদের মালিকানা কোথাও নিয়ে যেতে হবে। এই শহীদের মালিকানা যার কাছে যায়, বিজয়ের মালিকানা তার কাছে যায়, এবং বিজয়ের মালিকানা যদি যত ক্ষুদ্র করে আনা যায়, মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায়, সেই মালিকদেরকে হয় আপনি প্রলুব্ধ করতে পারেন, ভীত করতে পারেন, তাদেরকে আসলে দায়ী করতে পারেন, বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন, বিভাজিত করতে পারেন। মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন, তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল ভোগ করে, তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায়। এবং এই পার্থক্যটা যখন হয়, বিভাজনটা যখন হয়, তখন আসলে লড়াই নিজেই একটা মানে লড়াইয়ের মালিক যখন আসলে কোনোভাবে দোষী হিসেবে চিহ্নিত হয়, তখন গোটা লড়াইকেই আসলে একটা ভুল কিংবা একটা অন্যায় কিংবা একটা আসলে খারাপ জিনিস হিসেবে চিহ্নিত করা সহজ হয়। এবং যখন এটা ঘটে, তখন আর বাকি সবাই আসলে তখন এক ধরনের হরিলুটের মতো মনে করে এই যে মরশুম চলে যাচ্ছে, এই চলে যাওয়ার আগে যে যেখান থেকে যতটা পারে একটা অংশ অভিমানে সরে যায়, আরেকটা অংশ আসলে লুটপাটের অংশ নিতে আসে। বাংলাদেশে একেবারে 24-এর পরে এত দ্রুত যে এই ঘটনাগুলি ঘটলো, এই ঘটনাগুলি ঘটবে বলে আমাদের মধ্যে আশঙ্কা ছিল। আমরা এগুলিকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলি নিয়ে কথা বলছিলাম। আমরা মানে এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা বলছিলাম। কিন্তু আমরা যেহেতু ধরেন অনেক বড় কোনো শক্তি না, কিংবা আমাদের যেহেতু ওইরকম বড় কোনো ধরনের রাজনৈতিক কি বলা যাবে যে গুরুত্ব নাই, আমাদের এই বক্তব্যগুলি তখন আসলে তরুণদের কাছে বিবেচিত হয়েছে যে আমরা প্রতিক্রিয়াশীল হয়ে গেছি, আমরা পশ্চাৎপদ কথা বলতেছি। আর বাকিদের কাছে মনে হয়েছে যে আমরা অপাঙ্ক্ত, আমরা এখন কোনোভাবে আসলে প্রাসঙ্গিক থাকার জন্য একভাবে কথা বলতেছি। কিন্তু এটা জাতীয় জায়গা থেকে যে আসলে একটা জাতির এত বড় একটা পরিবর্তনের পরে, এই অভ্যুত্থানের পরে কি ধরনের কাজ করতে হবে এবং কত সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, এই ওয়াক্ত নিয়ে আমি আসলে অনেক কথা বলছি, অনেক বক্তৃতা করছি, কিন্তু কাউকে আমরা এটা বুঝাইতে পারি না। এক অংশ বলছে এইটা ফরাসি বিপ্লবের চাইতে বড় বিপ্লব হয়েছে, এবং ইয়াংরা হাই সাউন্ডিং এই সমস্ত কথাবার্তা শুনে আমাদেরকে মনে করছে, আমরা যারা বলছি যে সতর্ক হও, সাবধান হও, এর বেশি দূর যাইতে পারবে না, তারা আমাদেরকে পরিত্যাগ করছে। আর এরা যখন ধরেন এনার্কি, আর দুদিন পরে বলবে হাসনাত কাইয়ুম হচ্ছে আওয়ামী লীগের দোসর, আমাকে অলরেডি বলতে শুরু করছে। আচ্ছা, এরা যখন ধরেন এই জায়গাগুলিতে এরকম জায়গায় গেছে, এনার্কি তৈরি করা শুরু করছে, তখন এস্টাবলিশমেন্ট হচ্ছে আসলে নিজেদের মধ্যে খুব দ্রুত আসলে তার এস্টাবলিশমেন্ট টিকায় রাখার জন্য যাদের উপরে ভর করা সম্ভব, তাদেরকে যাদের উপরে আস্থা রাখা সম্ভব, তাদের কাছে আসলে ভিড়ছে এবং তাদেরকে আসলে রিজিট করছে যে এনার্কির বিপরীতে পরিবর্তনটাকেও সে তখন আর পরিবর্তনটা করতে আসলে আর সে রাজি হইতে পারে। বিএনপি যে এখন ধরেন, আমার নিজের বোধ হচ্ছে এরকম, বিএনপি যে এখন ধরেন অগ্রসর কোনো পদক্ষেপ নিতে পারে না, তার কারণ হচ্ছে তার উপরে যারা নির্ভর করে আছে তারা আসলে তাকে আর আগাইতে দিতে চায় না। কারণ তাদের একটা প্রতিনিধিত্ব বিএনপির মধ্যে আসলে বলে যে 17 বছর না খায় আছি, ওইটা অন্য জিনিস। ওইটা বইলেই বিএনপির উপর চাপটা সৃষ্টি করে। হ্যাঁ, যে মানে চাপ সৃষ্টি করে যে আপনার রিয়েল যারা ধরেন, যারা ব্যবসায়ী গ্রুপ একেবারেই যদি ধরেন, তাহলে একেবারে ব্যবসায়ীদের তো এটা হচ্ছে খুব স্বাভাবিক। যদি দেখে যে এনার্কির দিকে যাচ্ছে, তাইলে তো ব্যবসায়ীরা বিএনপি কে বলবে যে বাবা, দেশটাকে অন্তত স্টেবল রাখো, অন্তত এইখানে মানুষের খায় পড়ে বাঁচতে হবে। এবং বিএনপি যদি সেইখানে রেসপন্সিবল পলিটিক্সও করতে চায়, তাইলে তার কথাটাকে সে একদম ফেলে দিতে পারবে। তার মানে হচ্ছে যে এইখানে অনেকগুলো ঘটনা ঘটছে যেটা আমরা আসলে পরিস্থিতিকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। হাসান ভাই, আমি আবার আপনার কাছে ফিরবো, শামা আপার পথে চলে যেতে হবে। শামা আপারে দ্রুত একটা কথা বলে যে, শামা আপা আপনার একজন ভক্ত, ওনার নাম বোধহয় মোহাম্মদ রহমান, তিনি বলছেন যে খালেদ মহিউদ্দিন হাসিনার ইনকাম কখনো জিজ্ঞেস করছেন কিনা গত 15 বছরে? কমন প্রশ্ন। জি ভাই, জিজ্ঞেস করছি। আপনার জন্য প্রশ্ন, আপনি কি বলবেন ভাই? আপা বলবেন? প্রশ্নটা হচ্ছে যে বিএনপি জাতীয় নির্বাচন আয়োজনটিতে সবচেয়ে, সেটা আপনার জন্য শেষ প্রশ্ন, সবচেয়ে বেশি জোর দিচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অংশ নিতে পারুক আর না পারুক, আওয়ামী লীগও কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ধরনের কথা বলছে ইন্ডিয়াও, যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে আমরা খুব সোচ্চার দেখছি, কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে, বিএনপি ক্ষমতা এলে, তারা মাঠের রাজনীতিতে এখনকার যে পালিয়ে থাকা অবস্থান, সেইটার চেয়ে পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে। এবং গত 1 বছর ধরে
মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন এই 17 বছরে বিএনপি হচ্ছে মানে সবচেয়ে বড় ভিকটিম আওয়ামী লীগের ফ্যাসিবাদের। তো ওইখানে বিএনপির সাথে আওয়ামী লীগের আতাতের প্রশ্ন নাই, খুবই ক্লিয়ার। হাসিনার সময় যখন আমরা তো 2009 সাল থেকে ভোটাধিকার চেয়ে আসতেছি, যখন হাসিনা আসছিল এবং ইলিয়াস আলী গুম হইলো 10-11 সাল, তখন থেকেই আমরা কথা বলে আসতেছি এবং ভোটাধিকার চেয়ে আসতেছি। তখন আপনাদের মনে হয় নাই, দেশবাসীর আপনাদের পলিটিক্যাল পার্টিকুলার মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে? আজকে নির্বাচন চাইলে নির্বাচন চাইলে দোষের কি? আপনার এই সংস্কারের ফার্স্ট আপনি কিছুই ঠিক হবে না। এই যে ডোনারদের কথা বলতেছেন, ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কেউ ইনভেস্ট করছে না, সবাই বসে আছে ফেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে। এখন আমরা চেয়েছি, আমরা খুব সিম্পল কারণে চাচ্ছি। আওয়ামী লীগ কি বলছে না বলছে ইটস ইমমেটেরিয়াল। কিন্তু আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু এক্সট্রা ভালোবাসা দেখা যাচ্ছে কিনা? আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগ 17 বছর ধরে আপনাদের আওয়ামী লীগ আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে চাইছিল আওয়ামী লীগ, তখনও আমরা এটা অপোজ করছি, কারণ কোন দল নিষিদ্ধ আমরা চাই না। আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, দ্যাট ইজ বিএনপি's মোটো। এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপির লোক এনসিপিতে যাবে না, বিএনপির লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতে? তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, তাহলে আর শিবির হলো ছাত্রলীগ করবে, পরে উন্মোচিত হবে সে শিবির। তাহলে নামে রাজনীতি করেছে, বিএনপির নামে আন্দোলন করেছে, বিএনপির নামে জেল খেটেছে, বিএনপির নামে সবকিছু করেছে। আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই। আমরা সারা জীবনে 17 বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি, কারণ গণতন্ত্র নাই। একটা যেই আসুক, আজকে যদি যেই ক্ষমতায় আসুক, সেটা সব মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এত কিছু যে অধপতন, এত কিছু যে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। এই যে প্রত্যেকদিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন, সবাই কেন বসতেছেন? কারণ 17 বছর ধরে সবকিছু। কিন্তু মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা, দুর্বল সবল যেমনি বলুক, আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে। এখন সরকারটা, এটাকে এখন হাসাদ খান ভাই যে নামই দেখ না কেন, এখন সরকারটা যে অবস্থা, কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ? নির্বাচন কি দিতে পারবে এই সরকার? নির্বাচন করতে পারবে? এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি আপা। হ্যাঁ, এখন এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে, কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে। সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, এবং তারা যদি প্রয়োজন, এতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে। প্রশাসন কিভাবে তারা সবল করবে, তারা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে। তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে, আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে। এদেরকে কিভাবে তারা সংস্কার, মানে এদেরকে কিভাবে বের করবে, সেগুলো তো আগে তারা ঠিক করবে। এগুলো 1 বছর চলে গেছে, তারা কিছুই করে নাই। এখনো বিভিন্ন প্রশাসনের লোক, বিভিন্ন স্তরে হাসিনার লোক রয়ে গেছে, এগুলোকে এখনো ছাঁটাই করতে পারে না, অথচ লোক পালা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। আপা, এটা নিয়ে শেষ প্রশ্ন, কেন এই কথাটা বারবার উঠছে? কারণ বিএনপি তো এই দেশটাকে যথেষ্ট নিরাপদ মনে করছে না, সেজন্য বিএনপি প্রধান নেতা দেশে আসছেন না, অনেকে বলতেছেন এরকম। তারেক সাহেব দেশে আসছেন না কারণ দেশকে যথেষ্ট নিরাপদ মনে করছেন না, এবং দেশ যথেষ্ট নিরাপদ না অথচ নির্বাচন চাচ্ছে। ব্যাপারটা একটা দুই রকম অবস্থান হচ্ছে কিনা? ষড়যন্ত্র তো চলতেছে, ষড়যন্ত্র চলতেছে না তা তো না, আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র এখনো চলতেছে। আওয়ামী লীগ দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা, এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয়, যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে, ষড়যন্ত্র চলমান থাকবে। তাহলে সবগুলো রাজনৈতিক দল ওই যে অগাস্টের 5 তারিখে গত বছর যেই জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে, যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তাহলেই সম্ভব।
এখন ডক্টর ইউনূস যদি তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে, নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি, পুলিশকে আরো শক্তিশালী করতে হবে, অ্যাডমিন ক্যাডারকে শক্তিশালী করতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি মানুষকে। ওকে শামাপা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শামাপা একটু আগেই চলে যেতে চেয়েছিলেন, আমি একটু বেশি সময় আটকে রাখলাম। আমি একটু হাসনাত কাইয়ুম ভাইকে একটু বলি, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আমি একটু হাসনাত কাইয়ুম ভাইয়ের কাছে একটু এই ব্যাপারটা একটু শুনি। হাসনাত কাইয়ুম ভাই, আপনাকে যে জায়গায় আমি আটকে ছিলাম সেই জায়গা থেকে একটু বাড়তি প্রশ্নটা করে রাখি, আপনি যদি দুটো মিলিয়ে একটু বলেন। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিচার বিভাগকে নিয়ে আমাদের সবচেয়ে বড় আশা ছিল যেই ইনস্টিটিউশনটা আসলে আগের সরকার সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ধ্বংস করার, ধ্বংস করার জন্য যা যা কিছু করা লাগে এরকম অনেক কিছু করছিলেন। কিন্তু এখন আমরা একটা বিচার বিভাগ পাইলাম যেটা নিয়ে ব্যারিস্টার সারা হোসেন তিনি বলতেছেন যে বিচার ব্যবস্থার ভিতরে ভয় কাটেনি, ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে বাইরেও আছে, বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে, কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। আমাকে বিচার আদালতের বিচারকদের অনেকে বলেছেন যে তারা আসলে প্রতিটা রায় দিতে সময় তারা এই ব্যাপারটা তাদের বিবেচনার মধ্যে থাকে। হাসনাত কাইয়ুম ভাই, আপনি যদি এই দুইটা বিষয় একটু মিলায় বলতেন। না, এটা তো ধরেন সারা যেটা বলছে কিংবা আপনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আলাদা কিছু না। প্রথমত বিচার বিভাগই ধরেন সবচেয়ে বেশি শেখ হাসিনা যেটা করছিল সেটা হচ্ছে যে অন্যান্য সরকারও ধরেন জনগণকে নিপীড়ন করে নির্যাতন করছে আর কি আমাদের সরকারগুলি। তো সেগুলি ব্যবহার করতে হয় পুলিশকে, আমলাকে, অথবা ব্যবসা আর্মিকে, এরকম বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করছে। গত 15 বছরের যেটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা ছিল শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্যবহার করছিল বিচার বিভাগকে। কারণ তাতে যেটা হয়েছে যে বিচার বিভাগের ব্যাপারে বিচার বিভাগের আসলে বিচারের কোনো চরিত্র ছিল না। এটা হচ্ছে একেবারেই পুলিশের চাইতেও একটা এক্সটেনশন ছিল, মানে সরকারের নিপীড়ন যন্ত্রগুলির মধ্যে তার অবস্থান পুলিশের নিচে নেমে আসছিল। এখন এইবার যখন আসলে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে প্রতিক্রিয়াটাও সেরকম হয়েছে। প্রতিক্রিয়া হচ্ছে এরকম যে বিচারপতিদেরকে আসলে ছাত্ররা গিয়ে ঘেরাও করছে, কি আসলে তারা ওইখান থেকে পালায় গেছে। বিচারপতিরা ধরেন কি বলে যে আর্মির শেল্টারে গিয়ে উঠছে, তাদের তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে ধরে বাচ্চারা এখানে, মানে বিচার বিভাগের যে মর্যাদা, একটা গণতান্ত্রিক ব্যবস্থার যে এটা লাস্ট রিসোর্ট, এইটা তো ধরেন একেবারেই নাই হয়ে গেছে আর কি। বরং পুলিশকে যেরকম মারছে বিচার বিভাগের লোকদেরকেও এরকমই ধরেন একই আচরণ হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে পরবর্তীকালে এটাকে যে আসলে রিকভার করার জন্য যে কোনো সুস্থ উদ্যোগ নেওয়া, সেটা আসলে আমার চোখে পড়ে না। আপনি দেখবেন যে প্রথম থেকে এটা এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে গেছে যে ওইখানেই অনিয়ম প্রথমে শুরু হয়েছে। ধরেন প্রথমে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে এটা কেউ জানেন? তো অ্যাটর্নি জেনারেল এবং চিফ জাস্টিস একই চেম্বার থেকে নিয়োগ হয়েছে। এটা ধরেন এই ঘটনা ধরেন এটা একটা খুব মানে ওইভাবে যদি দেখেন একটা বিচার বিভাগের ধরেন আপনার স্বাভাবিক থাকবে, এটার একটা ধরেন ব্যালেন্স থাকবে, এটা সম্পর্কে মানুষের শ্রদ্ধা থাকবে। ওই জায়গাগুলি তো আসলে প্রথমেই আসলে শুরু করা যায় না আজকে পর্যন্ত, এটার মধ্যে এখন পর্যন্ত। তবে আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে খালি একটা কথা বলি যে বিচারপতি সৈয়দ রেফাত আসলে খুব বেশি চেম্বার করেন নাই, সেই অর্থে তাকে আসলে একই চেম্বার থেকে বলাটা এটা হয়তো উনার পিতার চেম্বার মূলত, কিন্তু উনি তো আসলে খুব বেশি উনি বিদেশে এটা আপনিও জানেন আমিও জানি, আমাদের জানা একটা কোটেশন বলি, আবারও মানুষ বলবে যে একই সুরে কথা বলতেছেন। ওই যে কথা আছে না যে আপনার তো কেবলমাত্র বিচার করলে হয় না, আপনাকে শো করতে হয়, আপনাকে শো করতে হয় যে আপনি বিচার করছেন। সো এইটা আমি এই ব্যাখ্যা জানি। আমি তো চিফ জাস্টিসের ইন্টিগ্রিটি অনেস্টি নিয়ে কোনো কথা বলতেছি, আমি এমনকি অ্যাটর্নি জেনারেল নিয়েও কোনো কথা বলতেছি না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন কোনো একটা সিস্টেমের বিপরীতে, একটা ধরেন সিস্টেম ধ্বংস হয়ে গেছে, এই সিস্টেমটাকে আপনি রিকভার করার জন্য যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব দেওয়ার পদ্ধতিটা মানুষ
কোন ভাবে দেখবে, রাইট। সেই দেখানোর জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অন্তত বিচারের প্রশ্নে। অন্যান্য জায়গাগুলি এত গুরুত্বপূর্ণ না। একটা গণতান্ত্রিক সমাজের জন্য বিচার বিভাগ, তার স্বাধীনতা, তার মর্যাদা, তার ইন্টিগ্রিটি, তার এই রকমের জায়গাগুলি যেই রকম আসলে শো করতে হয়, রাইট, এবং যেভাবে এটা মেনটেন করতে হয়, সেইটা যদি আপনি বিচার বিভাগে না করে পুলিশকে যেভাবে রিফর্ম করছেন কিংবা করার চেষ্টা করতেছেন, একইভাবে যদি বিচার বিভাগকে মনে করেন, না তাহলে সেটা আসলে কোনো কাজে আসবে না। হাসান কামাল ভাই, এবং কাজে আসছে না। একটা উচ্চ আদালতের বিষয়টা তো আমরা যেহেতু উচ্চ আদালত একদম ঢাকায়, আমাদের পক্ষে যেহেতু আপনি ইচ্ছা করলেই সেই কোর্টে বেঞ্চে গিয়ে আপনি বসতে পারেন বা আপনার মতামত দিতে পারেন। আমি বিচার আদালতগুলির কথা যদি জানতে চাই, হাসান কামাল ভাই, বিচার আদালত কি মোরলেস আনিসুল হক ভাই যেমনি চালাইতেন আসিফ নজরুল স্যারও সেমনি চালাইতেছেন? মানে আমার কাছে ধরেন, আমি আপনার নাম বলছি না, কিন্তু আমার কাছে বিভিন্ন সময় কেন এখন এক ধরনের ধারণা হয়েছে মানুষের যে আমি বোধহয় একটু কথা বলি, বা আমি কথা বললে কোনো কাজ হইতে পারে কিনা। আপনার যেরকম অভিজ্ঞতা, আমার খুব কম মানুষের সাথে পরিচয়, কিন্তু তাদের এদিক থেকে যে ফোনগুলি আমি পাইছি এবং যে ধরনের প্র্যাকটিস, ধরেন কেবল আসিফ নজরুলের জায়গা থেকে বললে হবে না, শামা চলে গেল, কোর্টগুলিকে যেভাবে ধরেন বিএনপি এবং জামাত তাদের আইনজীবীরা যেভাবে অফিস দখল করছে এবং যেভাবে প্র্যাকটিস দখল করছে, যেভাবে বিচারকদেরকে আসলে জিম্মি করে, সেইখানে ধরেন সারা যেটা বলছে যে যদি তাদের পক্ষে রায় না হয় তাহলে ঢাকা কোর্টের ব্যবস্থা তো দেখছেন আপনি। তো এই ঘটনা তো আগের আদালতের ব্রাহ্মণবাড়িয়ায় যেটা হয়েছে, পরের বার এটা ইয়েতে তাই হয়েছে, ঢাকা কোর্টে তাই হয়েছে। এবং সেই জাজেরই তো ধরেন, সেই জাজ কেন ভিডিও করছে সেই জন্য তার পানিশমেন্ট হয়েছে, কিন্তু যারা এটা করছে তাদের কি হয়েছে? রাইট। সো এইগুলি মিলায় আমি বিচার আদালত কেবলমাত্র বিচারের ম্যাজিস্ট্রেট কিংবা আসলে সেশন জাজ কিংবা জাস্টিস এদেরকে দিয়ে বিচার আদালত না, এদের বাইরে আমরা যারা আসলে ওইখানকার কোর্ট অফিসার হিসেবে কাজ করি, আমরা যে দলীয় চর্চাটা করছি, আমরা যেভাবে এটাকে কন্ট্রোল করছি, এবং এইটার সাথে আসলে মানে আসিফ নজরুলদের নিষ্ক্রিয়তা বলেন কিংবা আসলে অপারগতা বলেন কিংবা ধরেন ইচ্ছার অনিচ্ছা কি আছে আমি জানি না, সেগুলি যদি মিলায় দেখেন তাইলে এই জায়গাটা কোনোভাবে কোনো উন্নতি হয় নাই, এইটুকু বলা যাবে। অ্যাডভোকেট হাসান কামাল, আমি বিচার বিভাগ সম্পর্কে আপনাকে যেহেতু পাইলাম, এটা আমার শেষ প্রশ্ন। আপনি দেখবেন যে সম্প্রতি উপদেষ্টা পরিষদ অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু উপদেষ্টা পরিষদ বৈশা, ডক্টর ইউনূস চেয়ারে বৈশা কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাইতে হবে, এই সিস্টেম করছে। অথচ এপিলেট ডিভিশন আপনি জানেন ব্লাস্টের সঙ্গে একটা মানে 55 ডিএলআর এটা আছে, ব্লাস্টের সঙ্গে একটা মামলা, এপিলেট ডিভিশন কিন্তু স্পষ্ট বলছিল 1 ঘন্টার মধ্যে জানাইতে হবে, কারণ 12 ঘন্টা একটা মানে ইটস লাইক, মানে আপনি জানেন যে বাংলাদেশে 12 ঘন্টা কি কি হইতে পারে। এখন এপিলেট ডিভিশনের যে রায়ের উপর 2016 সালের যে রায়ের উপর ভিত্তি করে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিল, সেই রায়টা দিছিল হচ্ছে আপনি জানেন বিচারপতি এসকে সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন উনিও প্রধান বিচারপতি হয়েছিলেন, বিচারপতি হাসান সিদ্দিকী উনিও প্রধান বিচারপতি ছিলেন, মির্জা হোসেন হায়দার উনিও প্রধান বিচারপতি ছিলেন। ইনারা যে রায়টা দিচ্ছেন স্পষ্টত এটা শেখ হাসিনা সরকারের খুশি করার জন্য, আমি যদি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখাও বলি যে এটার 1 ঘন্টার জায়গায় এটা উনি 12 ঘন্টা পড়ছেন। এখন এই উপদেষ্টা পরিষদের কি এমন দরকার লাগলো যে কাউরে আপনি আনলফুলি, মানে আনলফুল না, পুলিশ এসে কাউরে গ্রেফতার করে নিলে আপনি পরিবারে জানাবেন হচ্ছে 12 ঘন্টা পরে, মানে এটা কেন জরুরি হয়েছে হাসান ভাই? এবং এইটা আপনারা এটা নিয়ে নিশ্চয়ই বলতেছেন বা আপনি লক্ষ্য করতেছেন, এটা কি বলবেন এটা বলেন তো, এটা সরকারের এটা নিয়ে কই যায়? আমাদের ধরেন এই যে সারা ওই ডিএলআর নিয়ে আমার সামনে কপি করে, এই যে শাহবাগে আমি একবার কোন আসামিকে ছাড়া আনার জন্য গেছিলাম, ও ছিল আমার সাথে, ওই রায়ের কপি করে ওদের কাছে মানে কপি দিয়ে আসছে যে পুলিশদের ব্যাপারে অ্যাপেলেট ডিভিশনের ডিসিশনগুলি কি। কিন্তু এটা কখনোই বাংলাদেশে দুইটা জিনিস হয়, মানে পুলিশ এটাকে কোনোদিনই আমলে নেয় নাই, কোনোদিন ওই অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট এখানে প্র্যাকটিসের মধ্যে আসে নাই, এটা একটা। আর দুই হচ্ছে যে এখন যেগুলি বলা হচ্ছে সেগুলি যে আসবে না, এটা আপনি ধরেন আপনার গতকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার আসামি, ধরেন সবচেয়ে বিচার বিভাগের জন্য সবচেয়ে কলঙ্কিত লোকও হইতে পারে,
এবিএম খায়রুল হককে আসলে আদালতে উপস্থিত না করে একজন পুলিশ অফিসার তার অর্ডার করাইতে চাইছে, ম্যাজিস্ট্রেট তাকে আসলে কোর্টে অ্যাপিয়ার করানোর জন্য বলছে, সেইটা সে মানে নাই, সময় দিছে তারপরে মানে নাই। তারপরে যখন জিজ্ঞেস করছে যে কেন আনা হয় নাই, সে বলছে আনা হবে না। এবং এইটার আজকে তাকে কন্টেম্পট নোটিশ ইস্যু করতে হয়েছে যে এইটা তার আসলে রেজিস্ট্রারের মাধ্যমে চিফকে জানাইতে হবে কিনা। এখনকার পুলিশ, যে পুলিশকে আপনি বলতেছেন সবচাইতে দুর্বল, যে পুলিশকে আপনি বলতেছেন যে যাকে দিয়ে আইন শৃঙ্খলার কোনো কিছুই রক্ষা করা যায় নাই, সেই পুলিশের ভূমিকা হচ্ছে এইরকম। তো তাকে আসলে 12 ঘন্টা, তো এটা একটা হাস্যকর ব্যাপার। এটার কোনো ধরনের কোনো খবর রাখে না নাকি প্রিন্টের আসলে মানে নিউজের ভুল আমি জানি না। এগুলি হইতে পারে যে কোনো রকমের ধরেন 1 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে বা কি হয়েছে, কিন্তু এরকম অজস্র ঘটনা ঘটতেছে। হাসিল কবে জাস্টিস হামিদুল হক যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিছিলেন যে কাউরে কোনোভাবে গ্রেফতার করতে হলে কারো বাসায় গেলে কি কি করতে হবে, এগুলি কি মানে? এগুলি কি মানে? না, একটাও মানে না। মানে শেখ হাসিনা সরকার না মানলো, শেখ হাসিনা সরকার তো কিছুই মানতো না, তাহলে এই এখনকার সরকার কি মানতেছে কাউরে গ্রেফতার করার সময়? এই যে বললাম, তাইলে ধরেন এবিএম খায়রুল হকের মামলা, যেটার উপরে ধরেন সবার চোখ পড়ে আছে, তো যত বিয়েই হোক, আপনি সাবেক চিফ জাস্টিসকে আপনি আসলে মামলার আসামি করছেন, তার সাথে আসলে পুলিশ কি ডিল করতেছে, সেইটা যদি এরকম হয় তাহলে আপনি অন্যদের বেলায় কি হচ্ছে এটা বুঝতে পারেন না। কোর্টে আপনি প্রতিদিন ফুটেজ দেখেন যে কোর্টে আসামি নিয়ে যাইতেছে, সেই আসামিকে পুলিশের সামনে আক্রমণ করা হচ্ছে, মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, পুলিশ সেখানে গেলে দেখতেছে। তাহলে ভাই আপনি সংবিধান সংস্কার করে করবেনটা কি, বা মানে মানে কোথায় গেলে আপনি মানে এটা কি হবে? মানে আপনার সংবিধান সংস্কার করার ব্যাপার যদি বলেন তাহলে আসলে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আমি যেটা বলি যে কোথাও না কোথাও থেকে তো আপনি শুরু করবেন, রাইট? শুরু যদি করেন, আপনার দেশের আইনেই যদি অন্যায্য থাকে, আপনি সেখানে কিভাবে একটা ন্যায্য ব্যবস্থা চালু করার জন্য কথা বলবেন? আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? সেই জন্য আমি সংবিধানের কথা বলি। সংবিধানটা আপনি যদি একটা জায়গায় ঠিক করেন, তারপরে এটাকে ধরে আমি বলতে পারি যে দেখো তুমি মানতেছো না, এই যে দেখো তুমি এটা করতেছো না, এই জন্য তোমার বিরুদ্ধে এই করবো। এই আলাপগুলি একটা হচ্ছে আইনের অঙ্গনে, আর একটা হচ্ছে পিপলের মধ্যে, দুই জায়গার মধ্যে যদি আমরা নিতে না পারি, আমরা তো পলিটিক্যাল সংস্কারের কথাটা বলতেই পারলাম না। রাইট, পলিটিক্যাল সংস্কারের কথা আমাদের বলাই হলো না। আমাদের আজকে আর সময় নেই, কিন্তু হাসান ভাই আমি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কিন্তু অনেকগুলি বিষয় নিয়ে একদম দম বন্ধ করা কিছু অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মানে রাজনৈতিক সরকার আসলে কি হবে আমরা জানি না। এই সরকারের সময় আমরা যে প্রেসিডেন্স দেখতে পাচ্ছি এবং যে প্রেসিডেন্সগুলি আসলে পরে রাজনৈতিক সরকারগুলি ব্যবহার করবে, খুব এইটা কি ডক্টর ইউনূস সাহেবরে কোনোভাবে বোঝানো যায়, বা আমাদের আইন উপদেষ্টারে বা আমাদের যারা বড় বড় মানবাধিকার কর্মী আছেন তাদেরকে গিয়ে কি আপনারা একটু বলবেন? আমাদের কথা তো ওনারা শুনেন না, আপনারা গিয়ে কি একটু বলবেন? আমার কথাও শুনেন না, আমার কথাও শুনেন। কারণ হচ্ছে যে এই প্রেসিডেন্সগুলি কিন্তু ব্যবহার করা হবে। হাসান ভাই আপনাদের কাজ কিন্তু 100 গুণ বাইরে গেল। আমি তো ওইটাই বলছিলাম যে আসলে প্রথম থেকেই বলছিলাম যে আপনারা যদি একটা ভালো উদাহরণ তৈরি করেন, পরবর্তীতে যারাই আসবে তাদেরকে আমরা ধরতে পারবো যে তোমার এইভাবে চলতে হবে। এখন ওনারা যেটা, এটা খুব স্বাভাবিকভাবে আপনি যেটা বলছেন, ওনারাই যদি এখানে রেখে যায় আমাদেরকে, তাহলে পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটা বলা, এবং বাংলাদেশ, গোটা বাংলাদেশের নিয়ে আমার আশঙ্কা আছে, এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার আশঙ্কা আছে। কিন্তু তারপরে আমি মনে করি যে এই চেষ্টা তো করতেই হবে। ওকে, আপনার এখানে বলতেছি এটাও বলা, আপনাদের কাছে আমার মনে হয় হাসান কাইম ভাই শীঘ্রই হয়তো এরকম হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা পুরো উপদেষ্টা পরিষদে আপনার যারা বন্ধু বান্ধব মানবাধিকার কর্মী যারা আছে তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার মানে কি বলবো একটা ইনফর্মাল সাক্ষাৎ হইলেও আপনি নিশ্চয়ই আমাদের কথাগুলি তাদের জানাবেন। কারণ খুবই হতাশাজনকভাবে তাদের কানেও আমাদের কথা এখন আর পৌঁছাইতেছে না। মানে এইটা খুবই আনফরচুনেট হইতেছে, কিন্তু পৌঁছাইতেছে না আসলে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হবে আমি জানি না। আপনাকে শেষ প্রশ্নটা করি ভাই, আপনি কবে মনে করেন যে ইলেকশন হবে? একটু যদি জ্যোতিষী আমার নিজের মনে করা যদি ধরেন, তাহলে আমি এখনো পর্যন্ত মনে করি যে আসলে ইউনূস সাহেব যে ডেডলাইনটা বলছে এটার বাইরে ওনার পক্ষে যাওয়া খুব কঠিন হবে। অর্থাৎ এপ্রিল মাসের কথা না, জুন মাসের কথা উনি বলছেন। না না, উনি বলছে এবার তো শেষে ফেব্রুয়ারির কথাই বলছে। আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যেই হয়তো, ওকে ফেব্রুয়ারির মধ্যেই ওনাকে, আমার বিশ্বাস যে এর বাইরে ওনার পক্ষে যাওয়া কঠিন হবে। ওকে ওকে
আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনার শরীর অনেক বেশি ভালো না, তারপরে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদেরকে অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন। আমরাও কিছু বিষয় আপনার কানে দিয়ে রাখতে পারলাম, কারণ অধিকার কর্মী হিসাবে যাদের আমরা চিনতাম তারা এখন সরকারে গিয়ে তাদেরকেও কিছু কথা শোনানোর কোনো প্রক্রিয়া আছে কি না, সেক্ষেত্রে আমরা জনগণ অনেক সময় অনেক অসহায় বোধ করি। এবং আইনের শাসন, বিচার বিভাগের এবং রাজনৈতিক সংস্কার নিয়ে আসলে আমরা কথা বলতে পারি। এটাই রাজনৈতিক সংস্কার নিয়ে আপনার কিছু দিক নির্দেশনা আছে, কোনো কোনো জায়গায় আপনি কিছু কিছু কথা বলেছেন, শামা ওবায়দ ছিলেন তিনিও কিছু কথা বলেছেন। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার সঙ্গে কথা বলতে পারবো এবং কিছু জিনিস জানতে পারবো। হাসনাত কাইয়ুম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।